নেপাল ভারতের উত্তর পূর্ব দিকের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র নেপাল, যে দেশটিকে বলা যেতে পারে একেবারে ভারতের কোলে অবস্থিত, যার আয়তন 1,47,181 বর্গ কিলোমিটার। এই দেশটির যে অধিবাসী তাদের মধ্যে 90% হিন্দু এবং বৌদ্ধ 5% এবং ইসলাম ধর্ম অবলম্বী লোকের সংখ্যা 2%-এর মতো। দেশটি প্রাকৃতিক সম্পদে এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং ভারত এবং নেপাল এই দুটো দেশের সভ্যতা, সংস্কৃতি, ভাষা সমস্ত দিক থেকেই অবিশ্বাস্য রকমের মিল রয়েছে। দেশটিতে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যা বিদেশি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়। ভগবান বুদ্ধ, যিনি এক সময় ভারতবর্ষের ধর্মীয় চেতনার জগতে নবজোয়ার এনেছিলেন, ভারতবাসীকে জ্ঞান মার্গে উন্নীত করেছিলেন, সেই ভগবান বুদ্ধের জন্ম এই নেপালে। এছাড়া ভারতীয় সেনাবাহিনীতে নেপালের গোর্খা সেনারা ভারত মায়ের জন্য নির্দ্বিধায় প্রাণ বলি দিচ্ছে বা দেওয়ার জন্য প্রস্তুত। আর সাধারণ জনগণ এক দেশ থেকে অপর দেশে যেতে গেলে পাসপোর্ট পর্যন্ত প্রয়োজন হয় না তাদের। আর রুজি রোজগারের জন্য এক দেশের জনগণ অন্য দেশে আচ্ছার যাতায়াত করছে। কিন্তু আপনারা জানেন কি, এই নেপাল আলাদা দেশ না হয়ে ভারতের অঙ্গরাজ্য হতে পারত? চমকে উঠলেন? আপনারা দেখছেন আনফোল্ড হিস্ট্রি চ্যানেল। এই প্রতিবেদনে আজ আমি বিস্তারিতভাবে প্রমাণ সহ আলোচনা করব কার ভুলের জন্য নেপাল ভারতের অঙ্গরাজ্য না হয়ে আজ আলাদা দেশ হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন, অনেক নতুন তথ্য জানতে পারবেন। নেপাল সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে পয়েন্টের উপরে আলোচনা করতে হয় সেটা হলো, নেপাল এমন একটা দেশ যে দেশটা কখনো কারো গোলামি করেনি, অর্থাৎ পরাধীনতার গ্লানি কোনোদিন সে বহন করেনি। নেপাল সর্বদা স্বাধীন দেশ থেকেছে, আর এই জন্য আজও নেপালে কোনো স্বাধীনতা দিবস উদযাপিত হয় না। যদিও 1990 সালের 20শে সেপ্টেম্বর নেপালের সংবিধান চালু হয় এবং সেই খুশিতে ওই দিনটাকে তারা রাষ্ট্রীয় স্বতন্ত্রতা দিবস হিসেবে পালন করে থাকে। ওই দিনটাতে অর্থাৎ 20শে সেপ্টেম্বর 2015 সালে নেপাল হিন্দু রাষ্ট্র থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয় বা সেকুলার রাষ্ট্রে পরিণত হয়েছিল। এবং এর আগে পর্যন্ত আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল। এখন কিন্তু বর্তমানে পৃথিবীতে একটিও হিন্দু রাষ্ট্র নেই। যদি কেউ প্রশ্ন করেন যে নেপাল ভারতের এত কাছে থাকা সত্ত্বেও ভারতের অংশ এতদিন কেন হয়নি, তাহলে আমাদের চলে যেতে হবে একটু অতীত ইতিহাসের দিকে। নেপালের অতীত ইতিহাস ঘাটলে জানা যায়, হিমালয়ের কোলের এই ছোট্ট নেপাল দেশে ভারতীয়দের যাওয়া আসা শুরু হয়েছিল 10ম শতাব্দী থেকে। ভারতীয়রা অনেক পুরনো সময় থেকে নেপাল এবং কাঠমান্ডুতে প্রবেশ করতে শুরু করেছিল এবং এর ফলস্বরূপ 11 শতকের সময় থেকে নেপালে অনেক ছোট ছোট রাজবংশের উৎপত্তি হয়েছিল। পুরনো সময়ে নেপালের নিয়ন্ত্রণ কখনো গুপ্ত রাজবংশ, কখনো সোম রাজবংশ, কখনো সূর্য রাজবংশ বা কখনো লিচ্ছবি বংশের মতো ভারতীয় সাম্রাজ্যের হাতে ছিল। এদের মধ্যে লিচ্ছবি বংশের সাম্রাজ্যের সময়ে নেপালের স্বর্ণযুগের সূচনা হয়েছিল। এই সময়ে নেপালের শিল্প, কলা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সমস্ত দিক থেকে চরম উন্নতি ঘটেছিল। এই সময়ে সম্পূর্ণ নেপালে সংস্কৃত ভাষার চর্চা হতো, তারা সংস্কৃত ভাষায় কথা বলতো, সংস্কৃত ভাষায় লিখতো। এমনকি এখানকার রাজারা পর্যন্ত সংস্কৃত ভাষাকে গুরুত্ব দিতেন। রাজারা কতটা সংস্কৃতজ্ঞ, কতটা পণ্ডিত, সেটা তাদের সংস্কৃত ভাষার জ্ঞানের উপরে নির্ভর করে নির্ণয় করা হতো এবং এর উপরেই রাজাদের মর্যাদাও নির্ভর করত। এরপরে দিন অতিবাহিত হতে থাকে। 13 শতকের শুরুতে নেপাল থেকে লিচ্ছবিদের সাম্রাজ্য শেষ হয়ে যায় এবং সেই সময় থেকে নেপালের মল্ল রাজাদের আগমন ঘটে। এই সময় থেকে নেপালের কেন্দ্রীয় শাসন শেষ হতে শুরু করে এবং নেপাল কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশে বিভক্ত হয়ে যায়, যেমন কাঠমান্ডু, গোর্খা, মাকানপুর, তানহু আরো ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে ছোট ছোট রাজ্য, এদের মধ্যে গোর্খারা সবচেয়ে বেশি প্রতিপত্তিশালী হয়ে ওঠে এবং বাকি রাজ্যগুলোর উপরে গোর্খারা তাদের প্রতিপত্তি স্থাপন করে। আর আমরা এটা জানি যে গোর্খারা মূলত যোদ্ধার জাতি, তারা আমাদের কাছে বাহাদুর নামেও পরিচিত। অতএব গোর্খারা একে একে ছোট ছোট এই সমস্ত রাজ্যগুলোকে আক্রমণ করে এবং দখল করে এবং শেষমেশ 1300 শতকের শেষের দিকেই কিন্তু গোটা নেপাল জুড়ে একটা অখণ্ড গোর্খা রাজত্ব স্থাপিত হতে শুরু করে। গোর্খা সাম্রাজ্য সেই সময় আজকের দিনের নেপালের বাইরেও ছিল, যেমন আজকের দিনের যে হিমাচল প্রদেশ, আজকের উত্তরাখণ্ড, আজকের ভুটান, সিকিম, এমনকি পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলও গোর্খাদের অধীনে ছিল। অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে একজন শক্তিশালী গোর্খা রাজা পৃথ্বী নারায়ণ সাহু
মূলত ছোট ছোট গোর্খা রাজত্বগুলোকে বা পাহাড়ি রাজত্বগুলোকে একত্রিত করে শেষবারের মতো এক বিশাল গোর্খা সাম্রাজ্য স্থাপন করেছিলেন। তারপরে ভারতে ব্রিটিশ শাসন শুরু হলে নেপালে খ্রিস্টান পাদ্রীরা যখন ধর্মপ্রচার শুরু করতে যায়, সেই ধর্মপ্রচারের শুরুতেই নেপালে মূলত ব্রিটিশরা প্রবেশ করে। 19 শতক আস্তে আস্তে নেপালের গোর্খা রাজারা যখন ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের অনেক ছোট ছোট রাজ্য একে একে দখল করতে শুরু করে, তখন খুব স্বাভাবিকভাবেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এই নেপালের গোর্খা রাজাদের একটা স্বাভাবিক শত্রুতার সম্পর্ক তৈরি হয়। আর এই স্বাভাবিক শত্রুতা থেকেই 1814 সাল থেকে 1816 সালের মধ্যে ইংরেজ এবং নেপালিদের মধ্যে অর্থাৎ গোর্খাদের মধ্যে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধে শেষমেশ নেপালের গোর্খা রাজারা কিন্তু হেরে যায়। যদিও তারা হেরে গেল, কিন্তু ব্রিটিশদের দখলে কিন্তু তারা সম্পূর্ণ চলে আসেনি। সত্যি কথা বলতে আমরা যদি একটু নেপালের ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো যে নেপালের এই দুর্দর্শ গোর্খা সৈন্যকে ইংরেজরা কিন্তু একটু সমীহ করে চলতেন। আমরা সূক্ষ্মভাবে আর একটু খেয়াল করি তাহলে আমরা দেখবো যে গোটা সুলতানি যুগে বা মুঘল যুগেও কিন্তু এই সুলতানরা বা মুঘলরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আক্রমণ চালালেও তারা কিন্তু এই গোর্খা রাজ্য আক্রমণ করেনি। তাই ব্রিটিশরাও কিন্তু গোর্খাদের সঙ্গে একটা বন্ধুত্ব বজায় রেখে চলবার চেষ্টা করেছিল। এর ফলে 4 মার্চ 1816-তে নেপাল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেটা ইতিহাসে সুগৌল চুক্তি নামে পরিচিত, দ্য ট্রিটি অফ সুগৌল। এই সন্ধি অনুযায়ী নেপালের একটা বড় অংশ অর্থাৎ তাদের দেশের কম বেশি 1/3 অংশ ব্রিটিশ ভারতের অংশ হয়ে যায়। সন্ধির সময় নেপালের যে অংশ ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় সেইগুলো কি কি সেগুলো চলুন একটু দেখে নিই। আমি যেটা আগেই বলেছি, বেশ কয়েকটি অঞ্চল যেগুলো নেপালের অধীনে ছিল, যা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, পশ্চিমবঙ্গ, এগুলো ব্রিটিশদের অধিকারে চলে আসে নেপালের হাত থেকে। এরপরে দিন অতিবাহিত হতে থাকে। 1923 সালের ডিসেম্বর মাসে সুগাউলি চুক্তিকে স্থগিত রেখে ব্রিটেন এবং নেপালের মধ্যে ট্রিটি অফ পারপিচুয়াল পিস এন্ড ফ্রেন্ডশিপ নামক একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তি অনুযায়ী ব্রিটিশ শাসক নেপালকে একটা স্বাধীন স্বতন্ত্র রাজ্য হিসেবে স্বীকৃতি দেয় এবং এর পাশাপাশি নেপালকে সুরক্ষা দেওয়ার কথাও কিন্তু ব্রিটিশ সরকার ঘোষণা করে। আর এই ঘোষণা মোতাবেক কাঠমান্ডুতে প্রথমবার ইংরেজদের রেসিডেন্সি তৈরি হয়। এরপরে 1923 থেকে 1947 সাল পর্যন্ত নেপালের গোর্খা রাজারা ইংরেজদের সুরক্ষায় সুরক্ষিতভাবে রাজত্ব করেছে। আর যেহেতু নেপাল সর্বদা এক স্বতন্ত্র রাষ্ট্র ছিল, তাই খুব স্বাভাবিকভাবেই 1947 সালে দেশ যখন স্বাধীন হচ্ছে তখন নেপাল কিন্তু ভারতের অংশ ছিল না। তখন নেপাল যেহেতু ভারতের অংশ ছিল না, তাই নেপাল ভারতের অন্তর্ভুক্ত হয়নি, বরং 1950 সালে নেপাল এবং ভারতের মধ্যে একটা স্ট্যান্ড স্টিল চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী ব্রিটিশ ইন্ডিয়ার উত্তরাধিকারী হিসাবে নেহেরু নেপালকে একই রকম ভাবে সুরক্ষা দেওয়ার কথা স্বীকার করে, যেরকম সুরক্ষা তারা ব্রিটিশদের কাছ থেকে পেয়ে আসছিল। কিন্তু এইখানে একটা কথা ভারতবাসীদের কাছ থেকে লুকিয়ে যাওয়া হয় বা বলা যেতে পারে তৎকালীন নেহেরু সরকার লুকিয়ে রেখে গেছেন। সেটা হলো সেই সময়ে নেপালকে ভারতের অংশ বানানোর জন্য নেপালের তৎকালীন রাজা, যার নাম ত্রিভুবন বিক্রম সাহু, তিনি নেহেরুকে একটা প্রস্তাব পাঠিয়েছিলেন বা একটা চিঠি দিয়েছিলেন। কিন্তু নেহেরু সেই চিঠি পাওয়ার পরে সেটা তৎক্ষণাৎ খারিজ করে দেন এবং নেহেরু নেপালের রাজাকে এটাও জানিয়েছিলেন যে নেপালকে একটা স্বাধীন দেশ থাকা উচিত, তাকে স্বাধীনভাবে থাকা উচিত। আপনি কি অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ার মতোই কথা। আর ভারতবর্ষের ইতিহাসে এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো মূলত বলা যেতে পারে দেশের স্বার্থের পরিপন্থী এবং এই গান্ধী পরিবারের মর্জি মাফিক বা কংগ্রেস দলের খামখেয়ালিপনার উপরে গৃহীত, যা দেশের স্বার্থের বিরোধী, যা দেশের প্রচন্ড রকম ভাবে ক্ষতি করেছে। এইগুলো আমার আবেগের বহিঃপ্রকাশ নয় বন্ধু। কয়েকটি উদাহরণ দিই, তাহলে একটু আপনি ভেবে দেখুন। 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে গণতান্ত্রিক পদ্ধতিতে সুভাষচন্দ্র বসু নির্বাচনে জয়লাভ করলেও তাকে কার্যনির্বাহক কমিটি গঠন করতে দেওয়া হয় না এবং মূলত নেতাজিকে দেশ ছাড়তে বাধ্য করেছিল এই কংগ্রেস দল এবং তার ধান্দাবাজেরা। তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করবার জন্য নেহেরু এবং কংগ্রেস ব্রিটিশদের সাথে ক্ষমতা হস্তান্তর চুক্তি বা ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্ট স্বাক্ষর করেছিল। এই ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্টের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো এখনো পর্যন্ত ভারতবাসীদের কাছে
থেকে লুকিয়ে রাখা হয়েছে। প্রথম শর্ত হয়েছিল যে 1947 সাল থেকে 50 বছর পর্যন্ত এই চুক্তি প্রকাশ্যে আনা যাবে না এবং ভারতীয় সংবিধানের 366, 371, 372 এবং 395 ধারা অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংসদ, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কেউই এই চুক্তিটি সংশোধন করতে পারবে না। এই ট্রান্সফার অফ পাওয়ার এগ্রিমেন্ট অ্যাক্ট অনুযায়ী 1947 সাল থেকে আজ পর্যন্ত প্রতি বছর আমাদের দেশ থেকে 10 বিলিয়ন টাকা, 1 বিলিয়ন সমান 100 কোটি পেনশন হিসাবে আজও রানী এলিজাবেথকে পাঠানো হয়। এই চুক্তিকে স্বাক্ষর করেছিল কংগ্রেস, নেহেরু। এছাড়া এই চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত থেকে 30,000 টন গরুর মাংস ইংল্যান্ডকে পাঠাতে হয়। দেশ স্বাধীন হওয়ার পরে যে শোষক ইংরেজরা আমাদের দেশকে শোষণ করেছে, লুণ্ঠন করেছে, সেই ব্রিটিশদের প্রতিনিধি লর্ড মাউন্ট ব্যাটেনকে গভর্নরের পদে বসিয়ে রাখা হয়। অর্থাৎ ভারতের সর্বোচ্চ শীর্ষ পদে রইল একজন ইংরেজ, অথচ বলা হয় দেশ স্বাধীন হয়ে গেল। শুধু তাই নয়, নেহেরু কিন্তু সেই সময় তার কথাই বা তার দ্বারাই পরিচালিত হয়েছিল। প্রধানমন্ত্রী নির্বাচনের যে ভোট হয়েছিল, সেই নেহেরু পেয়েছিল মাত্র একটি ভোট, তা সত্ত্বেও সে প্রধানমন্ত্রী হয়েছিল। মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরেও কাশ্মীরে সেনা পাঠাতে গড়িমসি করা, তুলনামূলকভাবে খুব কম সৈন্য পাঠানো, অর্থাৎ প্রথমে মাত্র 1 কোম্পানি সৈন্য সেখানে পাঠানো হয়েছিল এবং পাকিস্তানের হানাদারদের কাছ থেকে পাক অধিকৃত কাশ্মীরকে দখল না করে গড়িমসি করা এবং শেষ পর্যন্ত মন্ত্রিসভাকে অন্ধকারে রেখে বিষয়টিকে রাষ্ট্রপুঞ্জের কাছে নিয়ে যাওয়া, এগুলো ছিল সবই নেহেরুর ভুল, বা বলা যেতে পারে ইচ্ছাকৃত, বা আরো বলা যেতে পারে যে এই কাজগুলো তিনি মূলত করেছিলেন মাউন্ট ব্যাটেনের পরামর্শে। আর তিনি রাষ্ট্রপুঞ্জের কাছে প্রস্তাবটা নিয়ে গিয়েছিলেন বলেই কাশ্মীর সমস্যা এখনো টিকে রয়েছে। আর ভারতবর্ষের বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে এটা সব থেকে বড় সমস্যা, সেটা আপনারা সবাই জানেন। সেই দিন যদি জওহরলাল নেহেরুর সদিচ্ছা থাকতো, তাহলে আজ এই কাশ্মীর সমস্যার সৃষ্টি হতো না, সেখানেই মিটে যেত। কাশ্মীর পাক অধিকৃত থাকতো না, সেটা হতো ভারত অধিকৃত, ভারতের কাশ্মীর হতো। আর ধরনের ভিত্তিতে দেশভাগ হওয়ার পরেও লোক বিনিময় না করাটা ছিল নেহেরুর আরো একটা মস্ত বড় ভুল, যার জন্য কয়েক কোটি লোকের প্রাণ গিয়েছিল। এগুলো আলাদা ঘটনা, আমি পরবর্তী কোনো একটা প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনায় ফিরে যাই। এই যে এত কথা আমি যে বললাম, এর প্রমাণ তো আপনাদের দিতে হবে। এগুলো তো আসলে আমার মন গড়া কথা হলে হবে না, প্রমাণ অবশ্যই দেব। চলুন তার আগে আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাই। Former President Pranab Mukherjee has made a shocking claim about former Prime Minister Pandit Jawaharlal Nehru. Pranab Mukherjee has claimed that Nehru rejected the proposal to merge Nepal into India. Former President Pranab Mukherjee has claimed in his much talked about autobiography, The Presidential Years, that former Prime Minister Jawaharlal Nehru turned down King Tribhuvan Bir Bikram Shah's proposal to merge Nepal into India. He also said that if Indira was PM, she wouldn't have let the opportunity go. Pranab Mukherjee wrote that Raja Tribhuvan Bir Bikram Shah had proposed to Nehru that he should merge Nepal into India and that it should be made into a province, but then Prime Minister rejected the proposal. Pranab Mukherjee wrote in his last book that PM Modi should also listen to the voice of disagreement and speak often in the parliament. দেখতেই পাচ্ছেন, এটা আমাদের পরিচিত কোনো ভারতীয় চ্যানেল নয়, এটা একটা আন্তর্জাতিক চ্যানেলের বার্তা। এই ভিডিও ক্লিপ দেখে কি বুঝলেন? এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে আসলে নেপালের রাজা ভারতের অঙ্গরাজ্য হতে চেয়েছিল, নেহেরু এই প্রস্তাবটা রিজেক্ট করে দেয়। এছাড়া আর একটা প্রমাণ দেখাতে পারি। আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, যাকে নিয়ে বাঙালিদের গর্বের অন্ত ছিল না, তিনি একটি অটোবায়োগ্রাফি লিখেছিলেন যার নাম দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার। সেই বইতে একটা চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারটার নাম মাই প্রাইম মিনিস্টার, ডিফারেন্ট স্টাইল, ডিফারেন্ট টেম্পারমেন্ট। এই অধ্যায়ে তিনি লিখছেন, Nepal King Tribhuvan Bir Bikram Sahu had suggested to Nehru that Nepal be made a province of India, but Nehru rejected the offer on the ground that Nepal was an independent nation and must remain so. কথাটা কিন্তু আমার নয়, প্রণব মুখার্জির। এই কথাগুলোর বাংলা মানে করলে হয়, নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম সাহা আবেদন করেছিলেন যে নেপালকে ভারতের একটা প্রদেশ করা হোক, কিন্তু নেহেরু এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন যে নেপালের অবশ্যই একটা স্বাধীন দেশ থাকা উচিত। এবার বলুন কি বলবেন? যদি নেপাল আমাদের অঙ্গরাজ্য হতো, সেক্ষেত্রে মাউন্ট এভারেস্ট, পশুপতি মন্দির, জানকীনাথ মন্দির সবই তো আমাদের ভারতবর্ষের হতো এবং ভারতবর্ষের পর্যটনের মুখ্য ভূমিকা নিতে পারত। বিশেষ করে মাউন্ট এভারেস্ট, দুনিয়ার সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ, যদি ভারতবর্ষের থাকতো, তাহলে দুনিয়ার আকর্ষণ তো ভারতবর্ষের দিকেই থাকতো। এছাড়াও আসল কাজের কাজ যেটা হতো, সেটা হলো
নেপাল সীমান্তে ভারতের জওয়ানরা খাড়া দাঁড়িয়ে থাকতে পারতো, চীনের চোখে চোখ রাখতে পারতো। নেপালের উপরে প্রভাব বিস্তার করে চীন যেমন বর্তমানে ভারতকে নানাভাবে চাপে ফেলতে চাইছে, প্যাচে ফেলতে চাইছে, এই ইস্যুটা থাকতো না। জয় হিন্দ, জয় ভারত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। দেশের পক্ষে থাকবেন, জাতীয় স্বার্থের পক্ষে থাকবেন, সব সময় ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দেবেন, এই শুভ কামনা রইল।